মা, আমি সিদ্ধ পুরুষ একজন। আজ পর্যন্ত কোনো পাপ করিনি। আমার কথায় বিশ্বাস করে এই ধাগাটা পড়ে থাকিস। তোকে কোনো অপদেবতা ছোঁয়ার স্পর্ধাও করবে না। আজ আপনারা শুনবেন শুভদীপ ঘোষের লেখা পুনর্জন্ম প্রথম পর্ব। শ্রোতাদের কাছে আমার আবেদন, সবাই গল্পটি গল্প শোনার আনন্দেই গ্রহণ করবেন। মনটা বেশ ভালো আছে রবিনের। সে সবে সবে হায়ার সেকেন্ডারি এক্সামসে টপ করেছে। রবিনের বন্ধু বান্ধব, স্যার, ম্যাম সবাই বেশ খুশি ওর এই অ্যাচিভমেন্টে। রবিন ওদের প্রাউড ফিল করিয়েছে। এর আগে স্কুলের কোনো স্টুডেন্ট এত মার্কস আনতে পারেনি, তাই সবাই রবিনকে এক প্রকার মাথায় তুলে নিয়েছে যেন। তবে রবিনের নজর খুঁজছে তার একমাত্র বন্ধু, পার্টনার ইন ক্রাইম তনয়াকে। এই স্কুলে রবিন অ্যাডমিশন নিতে যেদিন প্রথম এসেছিল, সেদিন রবিন তনয়াকে দেখে প্রথমবার। তনয়া তার মায়ের সাথে দাঁড়িয়েছিল হেড প্রিন্সিপালের ঘরে। রবিনকে তনয়াও দেখতে পায়, তবে ঘাড় ঘুরিয়ে মোটা ফ্রেমের চশমা পরা হেড প্রিন্সিপালের দিকে তাকিয়ে থাকে সে। রবিন একটু ইতস্তত বোধ করল। মেয়েটা এরমভাবে মুখ ঘোরালো কেন? যেন তার কাছে আমি কিছু চেয়েছি, আর মেয়েটি না দেব না বলার ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল। রবিন একটু বিস্মিত হলো বটে, তবে সে এইটা নিয়ে বেশি ভাবল না। যাকে ইতিমধ্যে তনয়া তার মায়ের সাথে বেরিয়ে আসছে হেড প্রিন্সিপালের অফিস থেকে। ওদের পরেই রবিনের লাইন। তনয়া বেরিয়ে আসার সময় রবিনের দিকে একবার কটমট চোখে মাথার চুল থেকে পায়ে পড়া ব্ল্যাক শু অবধি ভালো করে দেখে নিল। রবিন এইবার একটু যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। রবিন এর আগে পিওর বয়েজ স্কুলে পড়েছে, তাই এরমভাবে আজ পর্যন্ত তার দিকে কোনো মেয়ে তাকায়নি। রবিনের বাবার অফিস ট্রান্সফার হওয়াতে তাকে এই অজানা শহরে আসতে হয়েছে, তাই তাকে এখানকার এই স্কুলে অ্যাডমিশন নিতে হচ্ছে। তনয়া প্রিন্সিপাল অফিস থেকে বেরিয়ে এসে আবার একবার রবিনের দিকে ভালো করে দেখে নিয়ে মুখ ঘুরিয়ে চলে যায় তার মায়ের সাথে। রবিন চেয়ে রইল তনয়ার দিকে, আর মনে মনে ভাবল, কি হাড়বজ্জাত মেরে বাবা! আমি কি একবার ভুল করে তাকিয়েছি? তাতে এতবার আমায় দেখিয়ে দেখিয়ে মুখ ঘোরানোর কোনো দরকার ছিল? আমি চোর না ডাকাত? রবিন একটু অবাক হলো বটে, তবে সে ওসব নিয়ে আর বেশি ভাবল না। আজ রবিনের ফার্স্ট ডে স্কুলে। স্কুলটা বেশি বড় না হলেও বেশ সাজানো গোছানো। তবে স্কুলটার মেন অ্যাট্রাকশন পয়েন্ট হলো স্কুলের প্লেগ্রাউন্ডটা, যার এপার থেকে ওপার পর্যন্ত খালি চোখে দেখতে গেলে রীতিমতো চোখ জ্বালা দেয়। অনায়াসে রবিন এখানে ফুটবল খেলতে পারবে। সে নিজে ওর আগের স্কুল ফুটবল টিমের স্ট্রাইকার ছিল। ওদের টিমকে পুরো স্কুলের বেস্ট টিম বলেই মানা হতো। রবিনের হঠাৎ যেন মনটা খারাপ হয়ে গেল। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে সে আর নিজের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারবে না। কত স্মৃতি, কত সুন্দর মুহূর্ত তাকে ওই পুরনো জায়গায় দফন করে আসতে হয়েছে, সেটা সেই একমাত্র জানে। কিন্তু এখন তো আর এসব ভেবে লাভ নেই। রবিন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ছলছলে চোখে বাইরের মাঠের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই একটা হাত রবিনের কাঁধে এসে পড়তে রবিন হকচকিয়ে উঠে পিছনের দিকে তাকায়, যেন সে কিছুক্ষণের জন্য কোনো স্বপ্নের জগতে হারিয়ে গেছিল আর একটা অজানা হাত তাকে আবার বাস্তবের মাটিতে এনে ফেলেছে। রবিন কিছু সেকেন্ড শান্ত হয়ে গিয়ে তারপর নিজের চোখ দুটো মুছে নিয়ে সেদিকে দেখে, এটা তো সেই মেয়েটা যে প্রথম দিন তাকে দেখে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে সে হঠাৎ এমন রবিনের প্রথম দিনে তার কাঁধে এসে হাত রাখলো কেন? রবিন কিছু সেকেন্ড রীতিমতো চুপচাপ সেই মেয়েটির দিকে ফ্যাল ফ্যালে চোখে তাকিয়ে রইল।
হঠাৎ এমন সময় সেই মেয়েটি একটা তীক্ষ্ণ আর কর্কশ স্বরে গলা ঝাড়িয়ে রবিনকে বলে, এই, তুমি প্রথম দিন আমার দিকে ওরম করে তাকিয়ে কি দেখছিলে গো? তোমার নজর কিন্তু ঠিক পছন্দ হয়নি আমার। তুমি কি এই স্কুলে নতুন? তোমায় তো আগে কখনো দেখিনি। কিসের জন্য এসেছো এই স্কুলে? এখানকার একটা টিচারও ভালো না। আর তুমি ওই মাঠের দিকে তাকিয়ে কাঁদছিলে কেন? হ্যাঁ, বেটা ছেলেরা কান্না করে না এইটুকুও জানো না বুঝি? রবিন যেন এইবার একটু স্তম্ভিত হয়ে গেল। যেই মেয়েকে সে চেনে পর্যন্ত না, একটাবার টিচার্স রুমে দেখেছে মাত্র, তার এতগুলো প্রশ্নের জবাব সে কোত্থেকে আর কতটা দেবে এইটা রবিন বুঝতে পারল না। সে সবটুকু বুঝে ওঠার আগেই সেই মেয়েটি আবার বলে ওঠে, এই, মাঠের ওইদিকে তোমার বাড়ি? আমি দেখেছি তুমি নতুন এসেছো, ঠিক আমার বাড়ির পাশের বাড়িতেই। ওটা কি তোমাদের নিজের বাড়ি? রবিন এবার একটু ইতস্তত স্বরে উত্তর দেয়, না মানে আমার বাবার অফিস থেকে বাবাকে এখানে পোস্টিং দিয়েছে, তাই মানে এখানেই আর কি, এই বাড়িটা বাবার অফিস থেকেই দিয়েছে আমাদের থাকার জন্য। ভালো। তা একটা কথা বলে রাখি, এই স্কুলে কিন্তু আমার কথার উপরে কেউ কথা বলে না, জেনে রাখো। আমি উঠতে বললে উঠবে, আর বসতে বললে বসবে। আর যদি টিচারদের কমপ্লেন করেছো, তাহলে জেনে রাখো বাপু, এই স্কুলে একটা হাড় ঘর আছে, সেখানে তোমায় নিয়ে গিয়ে বন্দি করে আসবো। তখন কিন্তু কেঁদেও ছাড়া পাবে না। রবিন এইবার যেন একটু ভয় পেয়ে যায়। এই কোথায় এসে পড়লো সে? চেনা নেই জানা নেই একজন এসে তাকে এমনভাবে ধমক দিচ্ছে। আর তার থেকেও বড় কথা, ছেলে হলেও নয় মানা যেত, একটা মেয়ে তাকে বন্দি করে রাখার ধমকি দিচ্ছে। আর ক্লাসের কেউ তাকে কিছু বলছেও না, শুধু চোখ বড় বড় করে ভয়ের নজরে সবাই সেই মেয়েটির দিকে তাকিয়ে আছে। রবিন এবার বুঝল সে একটা ভারী ভয়ঙ্কর আবহাওয়ার সামনে পড়েছে এখন। তার কথাতে সম্মতি না জানালে তাকেই ঘূর্ণিঝড় উড়িয়ে নিয়ে যেতে পারে। রবিন একবার ঢিক গিলে নিয়ে ইতস্তত স্বরে বলল, না মানে এসব এসব কেমন কথা? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে যাবো কেন? তুমি কে? হ্যাঁ। রবিন একটু উচ্চ স্বরে কথাটা বলতেই পুরো ক্লাস যেন এখন চুপ হয়ে গেল। কারোর মুখে এখন একটা টু শব্দটুকুও যেন নেই। রবিন একটু ঘাড় নাড়িয়ে চারপাশে দেখতেই রবিন বুঝল সবাই যেন এক দৃষ্টিতে রবিনের দিকেই তাকিয়ে রয়েছে, যেন সে খুব বড় একটা অপরাধ করে সবার মাঝে এসে বসে আছে। হঠাৎ এমন সময় রবিন দেখল মেয়েটির পিছনে এখন গোটা পাঁচেক মেয়ে এসে দাঁড়িয়েছে। সবাই কেমন মস্তানের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাদের ভেতরেই একটা মেয়ে বলে উঠল, শুনবে না মানে? শুনতেই হবে। এই স্কুলে নতুন এসে আমাদের মুখে মুখে কথা। আমরা কে জানো? তোমার সাথে কি করতে পারি জানো? রবিন বুঝলো সে একটা মহা গাধামো করে ফেলেছে এইবার। এখন যদি এই মেয়েগুলো রবিনকে ধরে পিটিয়েও দেয়, তাতেও সে কিচ্ছুটি করতে পারবে না। রবিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে সবার দিকে। সবাই চুপ করে ওদের দিকেই যেন তাকিয়ে আছে। ঠিক এমন সময় আবার মেয়েগুলোর মাঝে থেকে আরেকটা মেয়ে বলে উঠল, এই তনয়া, একে ধরে নিয়ে চল তো, তবেই বেটা বুঝবে হাড় ঘর কি জিনিস। তনয়া এইবার এক নজরে তাকিয়ে রয়েছে রবিনের দিকে। রবিন তনয়ার চোখের দিকে তাকাতেই বুঝলো, বাপরে কি তেজ তীক্ষ্ণ নজর রে বাবা, যেন স্বয়ং মা রণচণ্ডী রবিনের সামনে দাঁড়িয়ে। এখন রবিনের এখন ভয় এক প্রকার, ছেড়ে দে মা, কেঁদে বাঁচির মতো অবস্থা। ঠিক এমন সময় ক্লাসে তাদের হিস্ট্রি টিচার এসে ঢুকলো। ক্লাসের ব্যাক সাইডে এত ভিড় দেখে স্যার এক প্রকার চেঁচিয়ে উঠে সেদিকে উদ্দেশ্য করে বলল, এই ওখানে কি হচ্ছে? ওখানে তো ভিড় কেন? এই বসো দেখি, সবাই নিজের জায়গায় বসো গিয়ে দেখি। স্যারের কথা মতো সবাই বসে পড়লেও তবে তনয়া কিন্তু বসেনি। ও যে স্যারের কোনো কথায় ভয় পায় না সেটা রবিন ভালোই বুঝল। স্যার আবার বলে উঠল, এই মেয়ে, আরে এই মেয়ে, এই একটা মেয়ে হয়েছে ক্লাসে,
কারুর কথা শোনে না। আরে এই রে! স্যার এইবার তনয়ের কাছে এসে তার কান ধরে নিজের জায়গায় বসিয়ে তনয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমার আর কত গার্জেন কল হবে বলো তো দেখি? এই তো সেদিন করে তোমার মা এসে উনি হেড স্যারের সাথে দেখা করে গেলেন। আচ্ছা মা, তুই কি একটু শান্ত হবি না? রাকেশের হাতটা ভাঙলি, এবার ওই নতুন ছেলেটির পিছনে পড়েছিস। তনয়া কোনো কথার জবাব দিল না দেখে স্যার আবার নিজের মতো সবাইকে পড়াতে শুরু করলো। বই খোলো তো দেখি। কিন্তু রবিন ভালো করেই বুঝে গেছিল আজ তার গল্প আছে। কি পড়েছিলাম? ছুটির পরে এই স্কুলে 1 মিনিটও দাঁড়ানো যাবে না, নইলে আজ তাকে হয়তো স্কুলের বিখ্যাত হাড় ঘরেই রাত কাটাতে হবে। উফ, কি ঝামেলা। ঠিক তখন রবিনের পাশে বসে থাকা এক ছেলে, তার নাম গোপাল দাস, স্কুলে তাকে সবাই গোপু বলে ডাকে। গোপু হঠাৎ রবিনের পিঠে হাত চাপড়ে বলল, আরে ভাই, বেশ দিয়েছিস ওই মেয়েগুলোকে। জানিস তো, শায়েস্তা দিতে হবে, বড্ড বার বেড়েছে। এতদিন এদের ভয় কেউ কথা বলেনি, আজ তোকে দেখে সবাই মনে সাহস পেয়েছে। তবে ভাই, একটু সাবধানে থাকিস। ওই মেয়েটা তনয়া, ও কিন্তু হেভি ডেঞ্জারাস। কত ছেলেকে মেরে মাথা ফাটিয়েছে, আবার কত ছেলের হাত ভেঙেছে, কোনো ঠিক নাই। স্কুল থেকে টিসি দেওয়ার কথা উঠেছিল, নেহাত পড়াশোনায় ভালো, তাই কেউ বের করতে পারেনি। রবিনের কোনো জবাব না পেয়ে গোপাল আবার তাকে বলে ওঠে, এই রে, পরিচয় করা হলো না। আমার নাম গোপাল দাস, ওই নবপল্লীর দিকে বাড়ি আমার। তুই চিনবি না, এখানে নতুন তো, তবে চিন্তা করিস না, আস্তে আস্তে সব চিনিয়ে দেবো। হ্যাঁ, তবে শুনলাম নাকি তুই ওই তনয়াদের পাশের বাড়িটায় নাকি এসেছিস। রবিন এবার হ্যাঁ সূচক ঘাড় নাড়ালে গপু আবার বলে ওঠে, ওরে ভাই, আমরা নয় স্কুলে সহ্য করে নি, তোর তো দেখছি বাড়ির পাশেও সহ্য করতে হবে একে। সাবধানে ভাই, মালটা কিন্তু খুব ভয়ঙ্কর, আগেই বলে রাখলাম, বেঁচে থাকিস। রবিন কিছু বলল না গপুর কথা শুনে, শুধু সবশেষে এইটুকু জিজ্ঞেস করলো, আচ্ছা, এই হাড়ঘরটা কি কিছু না আছে নাকি ওখানে? এরম হাড়ঘরের নামে ভয় দেখাচ্ছিল এতক্ষণ। গপু রবিনের কথার জবাবে শুধু এইটুকু উত্তর দিল, আরে, ওই ঘরে মানুষের কঙ্কাল ঝোলানো থাকে রে। মানে কঙ্কাল? কিসব বলছিস? আরে হ্যাঁ রে, কঙ্কাল ঝোলানো থাকে। আমরা তো ভয়ই যাইনি ওই ঘরের দিকে কেউ। তবে ওই তনয়া ওই ঘরের কাছেই গিয়ে সারাক্ষণ বসে থাকে, কি করে জানি না ভাই। রবিন কিছু একটা চিন্তা করে তারপর গপুকে বলে, দেখাস তো ঘরটা, আমি দেখতে চাই। গপু অনেকবার বারণ করলো রবিনকে, তবে রবিন তার কথা শোনেনি। টিফিনের সময় গপু রবিনকে দূর থেকে ঘরটা দেখিয়ে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। রবিন এমন একটা ভঙ্গিমায় সেদিকে এগিয়ে গেল যেন তার কাছে কোনো ব্যাপারই না। সত্যি কি ভূত? না, রবিন যেটা ভাবছে আসলে সেটাই সেখানে ঝোলানো আছে, আর এই মেয়েগুলো সেটাকে ভূত বলে সবাইকে ভয় দেখাচ্ছে। রবিন মনে মনে ঠিক করলো আজ সে সত্যিটা জেনেই ছাড়বে। গপুর দেখিয়ে দেওয়া ঘরের সামনে পৌঁছে রবিন গপুকে দূর থেকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, এই ঘরটাই? গপু হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে উত্তর দিলে রবিন ভেতরে ভালো করে দেখলো, আর সবটা দেখে এক প্রকার সেখানেই দাঁড়িয়ে হাসতে শুরু করলো সে। গপু রবিনের সেই হাসি দূর থেকে দেখে মনে মনে একটু ইতস্তত হলো, কিন্তু সে রবিনের কাছে গেল না। কিছুক্ষণ পর রবিন গপুর সামনে এসে দাঁড়াতেই গপু জিজ্ঞেস করলো, এই, তুই হাসলি কেন ওখানে দাঁড়িয়ে? ওখানে হাসির এমন কি দেখলি রে? রবিন গপুকে বেশি কিছু না বলে শুধু এইটুকু বলল, ওই মেয়েগুলো আমায় এই ঘরেই রাখবে বলেছিল না? ঠিক আছে, আজ রাতটা আমি এই ঘরেই কাটাতে চাই। গপু যেন এইবার রবিনের দিকে এক নজরে তাকিয়ে থাকলো, তারপর একটা ঢিক গিলে নিয়ে বলল, তো তুই কি পাগল রে ভাই? আরে সকালের দিকেও কেউ এই দিকে আসতে চায় না, আর তুই রাতে থাকবি বলছিস? জানিস ওই ঘরের পিছনে কি আছে? রবিন গপুর কোনো কথা না শুনে
রীতিমতো হেসে সবটা উড়িয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। এমন সময় আবার ক্লাসের ঘন্টা পড়ল। সবাই যে যার মতো টিফিন পিরিয়ড শেষ করে আবার ক্লাসে এসে বসলো। এখন রবিনকে বেশ স্বাভাবিক লাগছে। সে তনয়ার দিকে তাকিয়ে এক প্রকার হেসেই চলেছে, যেন রবিন তাদের কত বড় একটা সিক্রেট জানতে পেরেছে। রবিনের মুখের এমন একটা হাসি দেখে তনয় এক প্রকার রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। মেয়েদের গ্যাংয়ে এতক্ষণ সবাই মিলে ঠিক করেছে আজ রবিনকে ছুটির পরে ওই ঘরেই বন্ধ করে সবাই মিলে যে যার বাড়ি যাবে। এমন সময় ক্লাস শেষ হলো। ছুটির ঘন্টা পড়তেই সবাই যে যার মতো বাড়ি যাওয়ার জন্য হুড়পাড় লাগিয়েছে। তখনই তনয়া এসে রবিনকে আঙুল দেখিয়ে বলে, এই তুমি আজ স্কুলের পরে 4 তলায় দেখা করবে। তোমার হাসি আজ ছুটিয়ে দেব। আর বাছা ধন, যদি পালিয়েছ তোমার রক্ষে নেই। রবিন এক প্রকার তনয়ার কথা শুনে হেসে ফেলল। তারপর একগাল হাসি নিয়ে তনয়াকে সে উত্তর দিল, আরে পালাবো কেন, আমি উপরে আসছি, তোমরা চলো। তনয়া ভাবলো ছেলেটার মুখে একটুও ভয় নেই কেন? সত্যি কি ছেলেটা ভয় পায় না, নাকি তনয়াকে এসব কথা বলে সে পিছন থেকে পালানোর ফোন দিয়ে আসছে? তনয়া রবিনকে বলল, না, তুমি আমাদের সাথেই যাবে, চলো এক্ষুনি। রবিন আর কথা না বাড়িয়ে তনয়ার সাথেই চলল ওপরে। রবিন ওপরে এলে তনয়া তাকে বলল, আজ তোমায় বোঝাবো চাঁদু, আমার মুখে মুখে কথা। যাও এই ঘরে ঢোকো। আজ তোমায় এই ঘরেই সারা রাত কাটাতে হবে। নিজেকে খুব সাহসী মনে করো তুমি, তাই না? দেখবো কাল সকালে কত সাহসী তুমি। রবিন চুপচাপ হাসতে হাসতে ঘরের ভেতরে ঢুকে গেলে তনয়া বাইরে থেকে দরজা দিয়ে চলে যায়। রবিন সেই হাড় ঘরের ঝোলানো কঙ্কালের সামনে গিয়ে একটু হেসে কঙ্কালের হাত ধরে মনে মনে ভাবে, এই প্লাস্টিকের কঙ্কালে এদের এত ভয়, সত্যি মায়েরই। সেই রাতটা রবিনের মা বাবা আশেপাশের সব জায়গায় খোঁজ নিল, কিন্তু রবিনের কোনো খবর তারা পেল না। রবিনের মা বাবার এত চিন্তা হচ্ছে দেখে এবার যেন তনয়ারও জিনিসটা খারাপ লাগলো। ইস, এটা কি করলো সে? এখন যদি ছেলেটার কোনো ক্ষতি হয় তাহলে তনয়া নিজেকে আর কোনোদিন ক্ষমা করতে পারবে না। রাত কাটিয়ে সকাল হলো। তনয়া সেদিন সময়ের আগেই স্কুলে পৌঁছলো। আর স্কুলে পৌঁছিয়েই প্রথমে স্কুলের 4 তলায় গিয়ে দেখলো রবিন সেখানে আরাম করে ঘুমোচ্ছে। তার মুখে যেন কোনো ভয় নেই, এমনকি তাকে দেখে যেন মনেও হচ্ছে না সে রাতে কোনো ভয় পেয়েছে। তাহলে তাহলে সত্যি কি এখানে কিছু নেই? তনয়া ভাবল, আগেও তো সে এখানে কতজনকে বন্দি করেছিল, তারা কেন তারা এত ভয় পেত? তনয়ার মনে যেন অনেক প্রশ্ন জেগে উঠল, তবে সে কোনো উত্তর পেল না। তনয়া হাড়ঘরের দরজা খুলে রবিনকে ডাকলো, এই এই তুমি ঘুমাচ্ছ? রবিনের ঘুম ভাঙতে সে তনয়াকে দেখে এক প্রকার হেসে উঠে বলল, কি হলো, হয়েছে তোমার চ্যালেঞ্জ পুরো? এবার ক্লাসে চলো, তারপর বাড়ি যেতে হবে আমায়। মা কাল থেকে হয়তো চিন্তা করছে। রবিনকে এত শান্ত দেখে তনয়া যেন এক প্রকার চমকে উঠল, কিন্তু মুখের ভাব সে শক্ত করে রাখলো। মনে শুধু এইটুকুই বুঝল, ছেলেটার সাহস আছে অনেক। আজ আর কেউ রবিনকে কিছু বলল না। রবিন যে সারা রাত ওই হাড় ঘরে কাটিয়েছে এটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। পরে স্যারদের কানে এটা উঠলে তারা রবিনকে ডাক দেয় টিচার্স রুমে। রবিনকে অনেক করে সবাই জিজ্ঞেস করলেও রবিন কাউকে বলে না কে তাকে ওই ঘরে বন্ধ করেছিল। টিচার্সরা পরে তাকে ছেড়ে দিলে তনয়া রবিনের কাছে এসে রবিনকে বলে, তুমি তো বলতেই পারতে কে করেছে। আমি কাউকে ভয় পাই না। আবার না হয় মাকে নিয়ে আসতাম, একটু বকতো মা,
তারপরে ছেড়ে দিত। রবিন একটু হেসে তনয়াকে জবাব দেয়, না না, তোমার নাম নেবো কেন? আর সত্যি বলতে আমি কাল রাতটা বেশ মজা করেছি। এরম একাকিত্ব বিষয়টা আমার বেশ ভালো লাগে। মা বাবার সাথে তো প্রত্যেক দিনই থাকি, তবে এই যে আলাদা এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালোই লাগলো। থ্যাংক ইউ। তনয়া যেন ছেলেটার দিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকলো। এ কি ইয়ার কি করছে, না মনের ভয় লুকানোর জন্য এগুলো বলল সে? তনয়া মুখ ঘুরিয়ে রবিনের সামনে থেকে চলে গেল। এমন করে কেটে গেছে বেশ কয়েক মাস। এখন তনয়া আর অতটা দাদাগিরি দেখায় না। সে আগের থেকে যেন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এদিকে সামনে তাদের হায়ার সেকেন্ডারি এক্সামস, তারও একটা প্রেশার। সব মিলিয়ে বিষয়টা এখন বেশ চাপের হয়ে আছে তনয়ার কাছে। ঠিক এমন সময় বাইরে খুব জোরে একটা মেঘ ডাকলো। তনয়া বাইরে তাকিয়ে দেখলো পূবের আকাশে আবার মেঘ জমেছে, হয়তো বৃষ্টিও নামবে খুব তাড়াতাড়ি। এমন ওয়েদারগুলো তনয়ার বেশ ভালো লাগে, একটা আলাদা শান্তি পায় যেন সে। তনয়া ব্যাগ গুছিয়ে বেরোতে যাবে, ঠিক এমন সময় রবিন এসে তনয়াকে বলে, এই একটা জিনিস আমায় বলবে? আসলে কাল রাতে আমি জিনিসটা দেখলাম। তুমি বাচ্চা থেকে তো আছো এখানে, তুমি ব্যাপারটা জানবে, তাই তোমায় জিজ্ঞেস করছি। কি হয়েছে, কি জানতে চাও বলো। কাল রাতে বাড়ি থেকে বেরোচ্ছিলাম কিছুক্ষণের জন্য, একটু এপার ওপারে দেখবো, তারপর বাড়ি চলে যাব এটা ভেবে। আমি স্কুলের দিকে আসতেই নজর পড়লো স্কুলের পিছনের জঙ্গলটার দিকে। আর তখনই ঠিক আমার নজরে পড়লো একটা লোক, সাধু হবে হয়তো, হাতে একটা লাঠির মতন কিছু নিয়ে ভিতর থেকে হেঁটে যাচ্ছে। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলাম, কিন্তু লোকটা কিছুক্ষণ পর যেন কোথায় উধাও হয়ে গেল। ঠিক এমনই একটা ঘটনা হয়েছিল যেদিন তুমি স্কুল বন্ধ করেছিলে আমায়। সেদিনও দেখেছিলাম একই জিনিস, তবে বলিনি কাউকে। বলতে পারবে আসলে কি ওটা? বাপের কাছে শুনেছিলাম এই জঙ্গলের ভিতরের দিকে কোথাও একটা শ্মশান ছিল অনেক আগে। পরে সেখানে মরা পোড়ানো বন্ধ হয়ে যেতে ওখানে সব তান্ত্রিকদের বাস হয়েছিল। হ্যাঁ, তবে তাদেরকে কেউ এর আগে কোনোদিন দেখতে পায়নি, তাই সবাই কথাটা প্রায় মিথ্যেই ভেবে নিয়েছে। তাহলে আমি এই তান্ত্রিককেই দেখেছিলাম কাল রাতে, জানো তো। যাকগে, বাড়ি যাবে তো? তনয়া হ্যাঁসূচক ঘাড় নাড়াতে রবিন বলে উঠল, তাহলে চলো একসাথেই নয় যাই। তনয়া আর কিছু বলল না। দুজনে একসাথে স্কুল থেকে বেরিয়ে গেল বাড়ির পথে। বাড়ি ফেরার সময় রবিন নানান কথা বলতে থাকলো। সে আগে যেখানে থাকতো জায়গাটা কেমন ছিল, কত বন্ধু ছিল তার বাবার পোস্টিং হয়ে যাওয়ার কারণে ওর কতটা কষ্ট হয়েছে। তবে তনয়া কোনো কথা বলে। সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। রিমঝিমে বৃষ্টি হচ্ছে, সাথে সুন্দর একটা যেন হাওয়া বইছে। তনয়া এই ছেলেটাকে একটা আস্ত গাধা ভাবত, তবে এই ছেলেটা তেমনটা নয়। তনয়ার সাথে এমনভাবে কথা তো দূরে থাক, বন্ধুত্ব করতেও ছেলেগুলো ভয় পেত। আর এই এক ছেলে মাইরি সমানে তনয়ার সাথে গল্প করে চলেছে সে। তাকে ক্লাসে দূর থেকে দেখতেও থাকে। তনয়া বুঝল হঠাৎ যেন সবকিছু কেমন বদলে যাচ্ছে। এত সব কথা বলতে বলতে কখন তারা বাড়ি এসে পৌঁছেছে তনয়া সেটা বোঝেনি। রবিন তনয়াকে বাড়িতে দিয়ে চলে গেল নিজের বাড়ির দিকে। এমন করে কেটে গেল আরো কিছু মাস। এখন তনয়া আর রবিন বেশ ভালো বন্ধু। না, শুধু বন্ধু না, বন্ধুর থেকে আরেকটু বেশি বললেও হয়। ওরা দুজনে একসাথে খেতে যায়, ঘুরতে যায়, গল্প করে, বেশ সুন্দর লাগেও দুজনকে একসাথে। দুজনের হায়ার সেকেন্ডারি এক্সামস 1 মাস হলো শেষ হয়েছে। কাল ওদের রেজাল্টস। দুজন দুজনকে কথা দেয় যে রেজাল্টের পরে দুজন একই কলেজে অ্যাডমিশন নেবে। আজ দিনটা দুজনের বেশ টেনশনে কাটলো,
কার কতটা ভালো রেজাল্ট হবে কেউ তো জানে না। সেই দিন সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় তনয়ার সাথে দেখা হয় এক সাধু বাবার। না, সাধু বললে ভুল হবে, তার পরনে লাল ধুতি, মাথায় যেন অনেক বছরের জট, গলায় রুদ্রাক্ষের অনেক মালা, পুরো শরীরে যেন ছাই মাখানো, আর হাতে একটা ত্রিশূল রয়েছে, তাতে লাল সিঁদুরের তিলক কাটা। তনয়ার সাথে তখন রবিন ছিল না। তনয়া মুখের ভাব শক্ত করে সাধু বাবাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো, তবে সেই সাধু বাবা তাকে ডাক দিয়ে বলে, মা, এদিকে শোন। তনয়া প্রথম কথাটা শুনতে পেয়েও এমন ভাব দেখায় যেন সে শুনতে পায়নি। পরে আবার সাধু তাকে ডাক দেয়, মা শোন মা, তোর ভারী বিপদ, এদিকে শোন। তনয়া এবার এমন একটা কথা শুনে যেন মুখের ভাবটা হঠাৎ করে তার কোমল হয়ে গেল। সে এবার সাধুর দিকে ফিরে তাকায়। তনয়া দেখে সেই সাধু তাকে হাত বাড়িয়ে ডাকছে। তনয়া একবার ভাবল যাব, তারপর মনে একটু সাহস জোগাড় করে সেদিকে এগিয়ে গেল সে। সাধুর সামনে যেতেই সাধু তনয়াকে বলে, প্রত্যেক দিনের মতো কাল রাতেও আমি সাধনায় বসেছিলাম মা, তবে আমার সাধনার ঘোর আমি বেশিক্ষণ রাখতে পারিনি, আর তারপর আমি যা দেখলাম সেটা কোনো স্বাভাবিক জিনিস হতে পারে না মা। তনয়া এইবার যেন একটু আচমকিত হয়ে উঠল। এইসব ইনি কি বলছেন? আর উনি যা দেখেছেন সেটায় আমারই বা ক্ষতি কোথায়? তনয়া একবার ভারী গলায় জিজ্ঞেস করে, আপনি যা দেখেছেন, এটা আমায় বলছেন কেন? আর আপনি যা দেখেছেন তার সাথে আমার বিপদ হওয়ার সম্পর্কটাই বা কি? আর আপনিই বা কে? আপনাকে আগে তো কোথাও দেখিনি এখানে। সেই সাধু এবার গলার ভাব শক্ত করে বলে, আমার নাম কমলনাথ তান্ত্রিক। আমি গঙ্গা পাড়ের পুরনো শ্মশান ঘাটে কিছুদিনের জন্য বিশ্রাম নিচ্ছি। আমি ভব ঘুরে কোথাও বেশি দিন থাকি না, তবে কাল যা দেখলাম সেটা দেখার পর তোকে সাবধান করতে এলাম। আজ রাতে বাড়ি যাস না, আজ তোর খুব বিপদ মা, তুই জানিস না। তনয়া এইবার একটু চিন্তিত হলেও মুখের ভাব একটু শক্ত করে বলে ওঠে, আমি ওসব মানি না। আমার ক্ষতি কেই বা করতে যাবে? আর কেনই বা করবে? আমি তো কারোর ক্ষতি করিনি। আমার তনয়ার পুরো কথা শেষ হওয়ার আগেই সেই তান্ত্রিক নিজের হাত থেকে একটা লাল ধাগা ছিঁড়ে মুখের কাছে নিয়ে গিয়ে কি সব বিজ করে পড়ে দুবার ফুঁ দিয়ে তনয়ার হাতে দেয়, আর দিয়ে বলে, মা, আমি সিদ্ধ পুরুষ একজন, আজ পর্যন্ত কোনো পাপ করিনি। আমার কথায় বিশ্বাস করে এই ধাগাটা পড়ে থাকিস, তোকে কোনো অপদেবতা ছোঁয়ার স্পর্ধাও করবে না। এই বলেই তান্ত্রিক পিছন ঘুরে চলে যায়। তনয়া দেখে সেই মানুষটা কিছু দূর গিয়ে যেন অন্ধকারে মিলিয়ে গেল। তনয়া সাধুর দেওয়া লাল ধাগাটা বিশ্বাস না করে ফেলে দেয় রাস্তায়। সে ডানপিটে মেয়ে, এসব সাধুদের কথায় তার কোনো যায় আসে না, আর তার নিজের বাড়িতেই বা তার ক্ষতি কি হবে? তনয়া এই ভেবে বাড়ির দিকে হাঁটা দেয়। তবে তনয়ার মাথায় যেন সেই তান্ত্রিকের কথাটা আটকে যায়। আজ রাতটা যেন অন্য রাতের মতো অতটাও স্বাভাবিক লাগছে না তনয়ার। তবে এই অস্থিরতার বিষয়টা তনয়া বাড়িতে কাউকে জানালো না। রাতের খাবার সেরে তনয়া নিজের ঘরে ঢুকে অন্য দিনের মতোই আজও ঘরের সব লাইট নেভালো।
তারপর ঠিক শুতে যাবে বিছানায়, তনয়া বুঝল তাকে যেন কেউ পিছু করছে। সে বুঝল একটা গরম নিঃশ্বাস তার পিঠের কাছে এসে পড়েছে। তনয়া সেটা বুঝতে পেরেই পিছনে তাকিয়ে দেখে, কিন্তু কিছু নেই তো। তনয়া বোঝে সেই তান্ত্রিকের কথায় হয়তো সে বেশি মন দিয়ে ফেলেছে, তাই এসব ভ্রম হচ্ছে হয়তো তার। তনয়া বিছানায় উঠে গা এলিয়ে দিল গদির উপরে। কাল তার রেজাল্ট। সে চোখ বুজিয়ে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু তনয়ার ঘুম এলো না। তার মাথায় অনেক প্রশ্ন জেগেছে, যার উত্তর সে যেন কোনো মতেই পাচ্ছে না। হঠাৎ তনয়া বুঝল পুরো ঘরে যেন একটা অস্বস্তিকর গুমোট গরম ছড়িয়ে পড়েছে। তনয়ার কপালে এবার বিন্দু বিন্দু ঘাম হচ্ছে। তনয়া জানলা দিয়ে বাইরে দেখল, বাইরে বৃষ্টির অঝোরো ধারা বইছে। তনয়া ভাবল, এত বৃষ্টির মাঝেও তার এত গরম লাগছে কেন? এত শত ভাবতে ভাবতে তার গলাটা হঠাৎ শুকিয়ে গেছে। সে উঠে বসে হাতে জলের বটলটা নিতে যাবে, ঠিক এমন সময় তনয়া বুঝল কেউ যেন একজন তনয়ার পিছনে এসে বসেছে ইতিমধ্যে। তার গরম নিঃশ্বাস তনয়ার পিঠে ক্রমশ পড়ছে। তনয়ার যেন পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সে চাইছে খুব জোর চেঁচাতে, কিন্তু তার যেন গলা থেকে স্বর বেরোচ্ছে না। তনয়া এবার দেখলো ঘরের কোণে একটা কালো ধোঁয়ার মতো কিছু কুণ্ডুলি পাকিয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তনয়ার চোখ যেন ভয়ে বেরিয়ে ফেটে পড়তে চাইছে। তনয়া দেখছে সেই ধোঁয়াটা আস্তে আস্তে তনয়ার কাছে এসে তার মুখের ভিতরে ঢুকছে। তার যেন চেঁচানোর ক্ষমতা নেই, কিছু বলার ক্ষমতা নেই, এমনকি শরীর নাড়াতেও সে পারছে না। তনয়ার যন্ত্রণায় ভয়ে কষ্টে যেন কেঁদে ফেলে। কিছুক্ষণ পরে সেই কালো ধোঁয়াটা তনয়ার শরীরে প্রবেশ করার পর তনয়া একবার জোরে চেঁচিয়ে ওঠে, তারপর সে অজ্ঞান হয়ে যায়। আজ রবীন্দ্রের রেজাল্ট বেরিয়েছে। রবিনের বন্ধু বান্ধব, স্যার, ম্যাম সবাই বেশ খুশি রবিনের এই অ্যাচিভমেন্টে। রবিন ওদের প্রাউড ফিল করিয়েছে। এর আগে স্কুলের কোনো স্টুডেন্ট এত মার্কস আনতে পারেনি, তাই সবাই সবিনয় রবিনকে এক প্রকার মাথায় তুলে নিয়েছে। তবে রবিনের নজর খুঁজছে তার একমাত্র বন্ধু তনয়াকে। কিন্তু সে কোথায় আজ?